আজকের ভিডিওটিতে লেকচার নম্বর 5 যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ধাতুর সঙ্গে বিক্রিয়া। হ্যালো অ্যালকেন চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ অংশ ধাতুর সঙ্গে বিক্রিয়া। এই জায়গাটা এর আগে যখন আমরা পড়তাম আমাদের সময়টা, তখন একটা নতুন চ্যাপ্টারটার নাম আলাদা করে দেওয়া থাকতো, সেটা হচ্ছে জৈব ধাতব যৌগ। জৈব ধাতব অর্গানো মেটালিক কম্পাউন্ড, মানে এতটা গুরুত্বপূর্ণ এই অংশটুকু আমরা পড়লেই দেখতে পাবো যে এই একটা চ্যাপ্টার বা এই একটা অংশ যেটা থেকে আমরা বিভিন্ন রকমের যৌগ আমরা নির্ণয় করতে পারি। তা সেই অংশটুকুই খুব আস্তে আস্তে সংক্ষেপে আমরা বলতে শুরু করি। ধাতুর সঙ্গে বিক্রিয়ার এই অংশটুকু কোনটি, কি কি ধাতুর সঙ্গে বিক্রিয়া হ্যালো অ্যালকেন যৌগগুলো প্রোডাক্টগুলো দেয় সাধারণত। তাদের মধ্যে সব থেকে প্রথমেই যে যৌগটা ধাতুটার নাম আসছে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের ধাতুর সঙ্গে বিক্রিয়া। 2 আসবে লেড, 3 সোডিয়াম, এই ছাড়াও আছে লিথিয়াম, জেডএন। তো এগুলো আমাদের বইয়ে নেই, সিলেবাসে নেই বলে আমি ওই জায়গায় যাচ্ছি না। ম্যাগনেসিয়াম, লেড, সোডিয়াম, এই 3টা ধাতুর সঙ্গে বিক্রিয়াগুলো আমরা পড়ব। হ্যালো অ্যালকেন চ্যাপ্টারের ক্ষেত্রে, হ্যালো অ্যালকেন যৌগগুলোর ক্ষেত্রে এই যে ম্যাগনেসিয়াম 1 নম্বর অংশটা নিয়ে আমরা শুরু করি। বলা হচ্ছে যখন আমরা হ্যালো অ্যালকেনকে আর এক্স, বুঝতে পারছিস, আর কোনো অ্যালিফেটিক কিংবা অ্যারোমেটিক গ্রুপ হোক, আর এক্সটা হচ্ছে হ্যালোজেন কম্পাউন্ড, হ্যালোজেন মলিকুল পার্ট, হতে পারে সিএন, বিআর, আই, এইগুলো। তাহলে এইরকম হ্যালো অ্যালকেনটাকে যদি আমরা ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে ইন ড্রাই ইথার মানে শুষ্ক ইথার সহ যদি বিক্রিয়া করাই, তাহলে আমরা দেখব ধাতুর সঙ্গে হ্যালোজেন পার্ট, এই ধাতব ওই জৈব পার্টটা বিক্রিয়া করে সাধারণত এরকম RMgX নামক যৌগ উৎপন্ন করবে। RMgX, যেখানে ধাতব অংশটা সরাসরি জৈবিক পার্ট অর্থাৎ কার্বনের সঙ্গে যুক্ত থাকবে। এই ধরনের যৌগগুলোকে আমরা সাধারণত বলি জৈব ধাতব যৌগ। তাহলে এই যে আমরা এই ধরনের যৌগকে জৈব ধাতব যৌগ বলছি, কারাকে জৈব ধাতব যৌগ বলবো সেটা যেমন জানবো। এবং এই যে প্রোডাক্টটা পেলাম এটা এক ধরনের রিয়েজেন্ট হিসাবে কাজ করে, যার জন্য এই রিয়েজেন্টটাকে আমরা আবার বলি গ্রিগনার্ড বিকারক। কি বিকারক বললাম? গ্রিগনার্ড বিকারক। খুব বিখ্যাত, এটা খুব কার্যকরী একটা পদার্থ, গ্রিগনার্ড বিকারক। একটু ওয়েট কর। পেলাম যে হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিন, এটা অ্যারোমেটিক পার্টও হতে পারে। হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিন, ম্যাগনেসিয়াম এবং শুষ্ক ইথারের উপস্থিতিতে যে যৌগটা পাবো সেইটা সাধারণত RMgX আকারে পাবো। যেই যৌগটাকে আমরা, এই রকমের যৌগটাকে সাধারণত গ্রিগনার্ড বিকারক বলি। আর এই ধরনের যৌগগুলোকে এক কথায় আমরা বলি জৈব ধাতব যৌগ। কি বললাম? জৈব ধাতব যৌগ। তাহলে এমসিকিউ কোশ্চেনের জন্য জৈব ধাতব যৌগ কারা সেইটা আমি একটু বলে রাখি, কি করে চিনবো সেটা বলে রাখি। আর গ্রিগনার্ড বিকারক কোন কোন প্রোডাক্টগুলো দেয়, কোন ধরনের বিক্রিয়াগুলো দেয় সেটা আমরা দেখবো। তারপরে চলে যাবো লেড এবং সোডিয়ামের ক্ষেত্রে। এবং এইখানে আরেকটা কোশ্চেন আমরা আলোচনা করব, সেটা হচ্ছে শুষ্ক ইথার দিলাম সলভেন্ট হিসাবে শুষ্ক ইথার। জল কেন দিলাম না, বা অ্যালকোহল কেন ব্যবহার করছি না, বা তরল অ্যামোনিয়াকে সলভেন্ট হিসাবে কেন ব্যবহার করছি না, এই কথাগুলো আমরা আলোচনা করব। ঠিক, তাহলে প্রথম আসি জৈব ধাতব যৌগ কোনটা। জৈব ধাতব যৌগের ক্ষেত্রে বলা হচ্ছে যে সেই যৌগগুলো জৈব ধাতব যৌগ হবে যেখানে জৈবিক পার্ট, সাধারণত কার্বন অংশটুকু, কার্বন পার্টটা ধাতব অংশের সঙ্গে সরাসরি যদি যুক্ত থাকে, তার ফলে যে যৌগটা উৎপন্ন হবে সেই যৌগকে আমরা বলবো জৈব ধাতব। যাও মারবো, যাও জৈব ধাতব যৌগ। একটু খেয়াল কর, যেমন ক্লিয়ার ধারণা চলে আসবে। আমরা এইখানে আর এর জায়গায় যদি CH3 লিখি, CH3MgX এর জায়গায় Cl ধর লিখলি বা Br, CH3MgCl হবে।
এই জায়গায় এমজিটা দেখ সরাসরি কার্বন অংশের সঙ্গে জড়িত আছে, জৈব ধাতব যৌগ। এখন যদি এরকম নিতাম CH3COONA সোডিয়াম অ্যাসিডেট, এইটাও তো সোডিয়ামটাও ধাতব অংশ, তাহলে কি এই যৌগটা জৈব ধাতব যৌগ বলবো না? কারণ হচ্ছে CH3COONO এইভাবে যুক্ত থাকে, অর্থাৎ অক্সিজেন মাইনাস Na+, অক্সিজেনের সঙ্গে সোডিয়াম সরাসরি যুক্ত থাকে, যার জন্য এটা জৈব ধাতব যৌগ নয়, এইটা জৈব যৌগ, জৈব ধাতব যৌগ। আবার যদি এরকম দেখি CH3 Li+, তাহলে দেখ এইটা জৈব ধাতব যৌগ কিনা? নিশ্চয়ই এটা জৈব ধাতব যৌগ, কারণ হচ্ছে CH3 কার্বন অংশের সঙ্গে Li অংশটুকু যুক্ত থাকে, লিথিয়াম, যার জন্য এটা জৈব ধাতব যৌগ। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা চিনব কোনটা জৈব ধাতব যৌগ, কোনটা জৈব ধাতব যৌগ নয়। এমসিকিউ কোশ্চেনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার আমরা চলে যাব জৈব ধাতব যৌগের পর কয়েকটা কোশ্চেন এইখানে, যেমন গ্রিগনার্ড বিকারক তৈরি করার সময় আমরা শুষ্ক ইথার ব্যবহার করলাম, তাহলে জল ব্যবহার করছি না কেন? জল ব্যবহার করলে কি হবে না? কি ইথানল কি অ্যালকোহল কি তরল অ্যামোনিয়াকে সলভেন্ট হিসাবে ব্যবহার করা হয় না কেন? আমি কোশ্চেনটা লিখছি না, মুখে মুখে বললাম, এই কোশ্চেনটা খেয়াল রাখবি। কোনটা বললাম? গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিতে, গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিতে জল কিংবা অ্যালকোহল C2H5 OH দিলাম, অ্যালকোহল কিংবা তরল অ্যামোনিয়া এগুলোকে সলভেন্ট হিসাবে, বা ইথার বলছি, অ্যামোনিয়া এগুলোকে কেন সলভেন্ট হিসাবে ব্যবহার করা হয় না, এটা জিজ্ঞেস করবে তোদের। আমি একটু দেখাই কি হয়। যদি আমরা এখানে RX, এই যে RX এর সঙ্গে MgNH2O যদি নিতাম, তাহলে প্রথমেই RX এর সঙ্গে Mg বিক্রিয়ায় গ্রিগনার্ড বিকারক তৈরি হতো ঠিকই, কিন্তু এখানে যে গ্রিগনার্ড বিকারক আমরা নিয়েছি এটা সাধারণত ডেল মাইনাস হিসাবে থাকে, এটা ডেল প্লাস হিসাবে থাকে, ডেল মাইনাস ডেল প্লাস। মাইনাস অংশ এখানকার প্রোটনের সঙ্গে বিক্রিয়া করতে পছন্দ করবে এবং এটা বিক্রিয়া করে। এটা Mg যেহেতু তীব্র ধাতব পদার্থ এবং এর রিঅ্যাক্টিভিটিটা হাই হওয়ার জন্য এই জায়গায় কিন্তু স্থির থাকে না। এ কী করে, যখনই আমি সলভেন্ট হিসাবে জল নেব, জল যেহেতু পোলার অর্থাৎ H+O- আকারে যে থাকছে, ডেল H+- এই মাইনাসটা এখানকার প্রোটনটাকে অ্যাবজর্ব করে নেয়, নিয়ে প্রোডাক্টটা তৈরি করে দেয় RH, খেয়াল রাখবে RH, আর Mgটা এই মাইনাস অংশের সঙ্গে যুক্ত হয়ে যায় MgOH। খেয়াল কর ঘটনাটা কি ঘটলো। আমি তৈরি করতে চাইছিলাম গ্রিগনার্ড বিকারক, কিন্তু গ্রিগনার্ড বিকারকটা ভেঙে গিয়ে তৈরি হয়ে যাচ্ছে অ্যালকেন। সেটা যদি CH3 নিস, সেটা CH3CH4 হয়ে যাচ্ছে। তাহলে এই যে গ্রিগনার্ড বিকারক তৈরি করতে যাচ্ছিলাম হয়ে যাচ্ছে অ্যালকেন, যেহেতু ভেঙে যাচ্ছে গ্রিগনার্ড বিকারকটা, তার স্থায়িত্ব পাচ্ছে না সলভেন্ট জল ব্যবহার করার ক্ষেত্রে, যার জন্য আমরা গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিতে জল ব্যবহার করতে পারি না। একই রকমভাবে তোদের বইয়ে দেখতে পারি, যদি অ্যালকোহল আমরা নিই, অ্যালকোহল মিনস যে কোনো অ্যালকোহল CH3 হতে পারে, ইথানল হতে পারে, তাদের মধ্যে OH গ্রুপ থাকবে। তো এইখানে কি হয়, যখনই আমরা RMgX পাবো, তৈরি হয় এই মাইনাস অংশ এখানকার H এর সঙ্গে যুক্ত হয়ে যায়, আর এইটুকু Mg এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয়ে যায় RH+ MgORX। এইভাবে যৌগটা তৈরি, অ্যালকেন যৌগটা তৈরি করে নেয়। আমরা যদি অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখি, ঠিক ঘটনাটা এরকমই ঘটে। এইরকম H এখানকার সঙ্গে যুক্ত হয়ে RH আর MgNH2X। ক্লিয়ার?
আর এইচ প্লাস MgNH2x। এই যে অ্যালকেন তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ গ্রিগনার রিয়েজেন্টটা যে আমরা পাচ্ছি না, যার জন্য জল কিংবা অ্যালকোহল কিংবা অ্যামোনিয়া এগুলো ব্যবহার করা যায় না। নন পোলার ড্রাই ইথার ব্যবহার করা হয়। নন পোলার শুষ্ক ইথার, যেন সামান্যটুকুও জল না থাকে, জল থাকলে সেটা ভেঙে গিয়ে এই অবস্থায় চলে আসবে। ক্লিয়ার হলো? তাহলে আমরা দুটো জিনিস জানলাম, এই ধরনের যৌগগুলোকে জৈব ধাতব যৌগ বলা হয়। কারা কারা জৈব ধাতব যৌগ? জৈব ধাতব যৌগ কাকে বলে? এক কথায় আমরা বলবো যে জৈবিক অংশের সঙ্গে, জৈবিক অংশ কোনটা? কার্বন গঠিত অংশ। জৈবিক অংশে বা কার্বনের সঙ্গে সরাসরি যদি মেটাল ধাতব অংশটা যুক্ত থেকে যে যৌগটা গঠন করবে সেটা জৈব ধাতব যৌগ। আর এই যে গ্রিগনার রিয়েজেন্ট একটা জৈব ধাতব যৌগ তৈরি করলাম, এইটা তৈরি করার ক্ষেত্রে যে আমরা সলভেন্ট নিচ্ছি ড্রাই ইথার, সেটা ড্রাই ইথার না নিয়ে যদি এগুলো নিই তখন কি হতো সেটা আমরা দেখলাম। দুটো কোশ্চেন সলভ করলাম। এবার আমরা আলোচনা করব গ্রিগনার বিকারকের গুরুত্ব। এই যে আমরা RMgXটা নিয়েছি, এইটা কতটা গুরুত্বপূর্ণ বিভিন্ন রকমের কম্পাউন্ড প্রস্তুতির ক্ষেত্রে সেটা আমরা একটু দেখাই। এইখানে বলছে যে গ্রিগনার বিকারক ব্যবহারের ফলে আমরা সাধারণত অ্যালকেন অর্থাৎ RH ধরনের যৌগ অ্যালকেন প্রস্তুত করতে পারি, অ্যালকোহল প্রস্তুত করতে পারি। অ্যালকোহল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এই ধরনের অ্যালকোহল প্রস্তুত করতে পারি। অ্যাসিড প্রস্তুত করতে পারি RCOOH। অ্যালডিহাইড প্রস্তুত করতে পারি RCHO। কিটোন প্রস্তুত করতে পারি RCOR। কিটোন প্রস্তুত করতে পারি বললাম। অ্যামিন প্রস্তুত করতে পারি RNH2। তাদের খেয়াল করা কত গুরুত্বপূর্ণ বিষয় যে তোদের বইয়ে যে 4টা চ্যাপ্টার আছে, 4টা চ্যাপ্টারে দেখবি প্রথম চ্যাপ্টার তো হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেন যদি পড়ি, গ্রিগনার রিয়েজেন্টটা যদি জানি, তো আমি পরের চ্যাপ্টারে যে অ্যালকোহল পার্ট আছে অ্যালকোহলও আমরা তৈরি করতে পারছি। অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালডিহাইড কিটোনে 5 মার্কস আসবে। অ্যালডিহাইড কিটোন কী করে তৈরি করা যায় আমরা এই রিয়েজেন্ট ব্যবহার করে তৈরি করতে পারি। অ্যামিন RNH2 এই যে, এবং আরও বিভিন্ন রকমের যৌগ যেটা আছে আমরা অ্যালিফেটিক বলি, অ্যারোমেটিক বলি, এই যৌগগুলো তৈরি করতে পারি। তাহলে নিশ্চয়ই যখন বলেছি তখন একটু করে দেখাই। তো প্রথমে আসি আমরা অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে। অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে তোরা দেখলি কি করতে হয় দেখ, একটু দেখিয়ে দিই। যেমন আমরা সিম্পলি RH নিলাম বা RMgX নিলাম, এটা গ্রিগনার বিকারক। ঠিক, গ্রিগনার বিকারক নিয়ে আমরা যদি এখানে জল দিই, জল HOH, তাহলে কি দেখতে পারি? বিক্রিয়ার ক্ষেত্রে একটা সাধারণ নিয়ম তোরা জানিস যে বিক্রিয়ায় সবসময় প্লাসের সঙ্গে মাইনাস বিক্রিয়া করে, তাই না? তো আমি আগে সেই মেকানিজমটা দেখিয়ে দিই, তাহলে তোদের বিক্রিয়ার প্রোডাক্ট কী হবে নিজে নিজে আইডিয়া করতে পারবি। এই খেয়াল কর, RMgX, তোরা জানিস Mg হচ্ছে ধাতব যৌগ, ধাতু মানে ধনাত্মক আধানযুক্ত অংশ হয়, ডেল প্লাস পজিটিভ, তাহলে এক্সটা কি হবে? নেগেটিভ, এইটাও হবে নেগেটিভ। ক্লিয়ার? এইটাও নেগেটিভ, এইটাও নেগেটিভ, তাহলে আরটা হচ্ছে মেনলি নেগেটিভ অংশ। ক্লিয়ার? আচ্ছা, নেগেটিভ যদি হয় তাহলে নেগেটিভ অংশ কোনটার সঙ্গে বিক্রিয়া করবে? নিশ্চিন্তে পজিটিভ অংশের সঙ্গে। তাহলে আমরা যেখানে যেই রিয়েজেন্টটা বা যে অংশটুকু নেব বিক্রিয়ক হিসাবে, সেইটার ক্ষেত্রে আমরা পজিটিভ আর নেগেটিভ অংশ খোঁজার চেষ্টা করব। সবসময় এই গ্রিগনার বিকারকের নেগেটিভ অংশটা তার পজিটিভ অংশের সঙ্গে বিক্রিয়া করবে, এটা হলো কমন অংশ। জল যদি নেই তাহলে জলের ক্ষেত্রে জানি এটা ডেল প্লাস ডেল মাইনাস, তাই না? তাহলে এই প্লাসের সঙ্গে এইটা বিক্রিয়া করতে পছন্দ করবে, যার জন্য আমরা আর এর সঙ্গে এইচ এর বিক্রিয়া RH পাবো, RH, আর এইটুকু OH চলে আসবে এটার সঙ্গে বিক্রিয়ায়, তখন আমরা পেয়ে যাবো
MgX ছিল, তার সঙ্গে OH আর X চলে এলো। নিশ্চিন্তে বুঝতে পেরেছি? তাহলে এটা আমরা কি পেলাম? অ্যালকেন। একটু আগে দেখাচ্ছিলাম যে চাহে আমি জল নেই, চাহে আমি অ্যালকোহল নেই, চাহে আমি জল নিই, চাহে অ্যালকোহল নিই, চাহে আমি কি বলে অ্যামিন নিই, তাহলে সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাব অ্যালকেন। চলে এবার অ্যালকোহল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আমি বলেছিলাম। এবার একটু খেয়াল করো, এই ক্ষেত্রে আমরা যে রিয়েজেন্টগুলো দিচ্ছি সেইটা একটু খেয়াল কর, দেখে নিই। আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পেতে চাইছি, অর্থাৎ RCH2OH এইটা পেতে চাইছি 1 ডিগ্রি। তাহলে এটা কি করে আসছে আমরা একটু দেখছি। যদি আমরা ফর্মালডিহাইড HC⋯OH নিই, তাহলে এটা তো নেগেটিভ অংশ আছে আমরা জানি, এইখানে নেগেটিভ আর পজিটিভ খোঁজার চেষ্টা কর। যদি আমরা এইটা দেখি, তা অক্সিজেন হচ্ছে ডেল নেগেটিভ, কার্বন হচ্ছে ডেল পজিটিভ, তাহলে ঋণাত্মক অংশ পজিটিভের সঙ্গে যুক্ত হবে, তখন আমরা পেয়ে যাবো এইটা এরকম, এইখানে যুক্ত হয়ে গেলে আর এই কার্বনের সি এর সঙ্গে যুক্ত করে দিলাম, এই বন্ডটা ভেঙে এখানে চলে যাবে, তখন ও মাইনাস, আর এদিকে দুটো এইচ ছিল, এইচ আর CH2O মাইনাস, মাইনাসের সঙ্গে এই অংশটুকু পুরোটা যুক্ত হয়ে যাবে OMgX। নিশ্চিন্তে? এইবার দেখ, এইটার সঙ্গে আমরা যদি জল নিই HOH, তাহলে কি দেখতে পাবো? এটা নেগেটিভ, তাহলে এই অংশটুকু পজিটিভ আছে, এটার সঙ্গে এটা অংশ যুক্ত হয়ে যাবে, আর এটার সঙ্গে কার্বনের সঙ্গে দুটো H2 ছিল, CH2OH, আর এই অংশটুকু জলের এটার সঙ্গে যুক্ত হয়ে গেল MgOH। এটা ক ডিগ্রি পেলাম? 1 ডিগ্রি। আচ্ছা, এবার 1 ডিগ্রি পেলাম, এখানে যদি আমরা এরকম নিতাম, আর এই এইচ এর পরিবর্তে আর নিলাম, RCOH, এটা কি? অ্যালডিহাইড। এটা কি পেলাম? অ্যালডিহাইড। যদি দিই তাহলে কি দেখতে পাচ্ছি? এই অংশটুকু আবার কার্বনের সঙ্গে যুক্ত হবে, কারণ এখানে ডেল প্লাস তৈরি হয়েছে। চল শুরু করি। আর এই আরটা লিখলাম, সি এটা, এইচ এখানে লিখে দিলাম, আর এই অংশটুকু যেটা লাগছে সেটা আমি এখানে লিখলাম, আর এটা ভেঙে দিলাম, এই বন্ডটা এখানে চলে যাবে। ডট ডট করে যদি দেখাই এরকম করে, তাহলে আমরা পেয়ে যাব OMgX। নিশ্চয়ই বুঝতে পারছিস, এটা মাইনাস, মাইনাসের সঙ্গে এই অংশটুকু যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এই যে পেলাম RCOMgX, এইখানে যদি আমরা জল দিই HOH, তাহলে কি দেখতে পাবো? এখানে OH হয়ে যাবে, যেরকম করে এখানে OH হয়েছে, যেখানে O ছিল সেখানে OH হয়ে গেছে, তো ঠিক এখানে O ছিল, OH হয়ে গেল, RCROH, আর এটা আমরা পেয়ে গেলাম MgOH। তাহলে এটা ক ডিগ্রি পেলাম? এটা 1 ডিগ্রি ছিল, এটা 2 ডিগ্রি হলো। মজার বিষয়, কেউ যদি তোরা বলিস যে এখানে আমাদের স্যার এবার অ্যাসিটোন যদি নিই তাহলে কি 3 ডিগ্রি হবে না? হ্যাঁ, 3 ডিগ্রি হবে, তবে প্রোডাক্টের পরিমাণ খুব কম হয়, যার জন্য ওই প্রসেসে আমরা 3 ডিগ্রিটা করব না। ইটি মিনস যখন 3 ডিগ্রি অ্যালকোহল আমরা পেতে চাইব, তখন এই রিয়েজেন্টটা নেওয়া সব থেকে বেটার, কারণ ওইখানে একটা লিমিটেশন আছে, আমরা অ্যাসিটোনের সঙ্গে গ্রিগনারের বিক্রিয়ায় 3 ডিগ্রি পাবো না, খুব কম পাওয়া যায়, 2 ডিগ্রিতে আটকে যায়, 2 ডিগ্রি প্রোডাক্ট। এই রিয়েজেন্টটা যদি নিই তাহলে তার ক্ষেত্রে আমরা যুক্ত হয়ে পেয়ে যাব, আর এইটা বেরিয়ে যাবে, একটা আর যুক্ত হবে, এটা বেরিয়ে যাবে, আর একটা আর যুক্ত হবে, সি আর এইখানে এই গ্রুপটা বার করতে গিয়ে আর একটা আর যুক্ত হবে, দিয়ে আমরা পেয়ে যাব OH, এখানে জল নিবি, জল, তারপরে পেয়ে যাব MgOH। এইবার MgOH। তাহলে কি পেলাম খেয়াল কর, অ্যালকেন পেলাম, অর্থাৎ অ্যালকেন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পেলাম। এরপরে আমরা দেখাবো কি করে আমরা অ্যালডিহাইড, কি করে আমরা অ্যাসিড,
এই যৌগগুলো পাবো। একটু দেখাই, আর একটু অ্যালকোহল, কিছু ইম্পর্টেন্ট অ্যালকোহল আছে। বিক্রিয়ার মূল নীতিটা কিন্তু ফলো করতে হবে। আমরা যদি এখানে সাপোজ এইরকম দিতাম, অক্সিন বলা হয় এটাকে, CH2 CH2 ও CH2, তাহলে কি হতো, বিক্রিয়ার এই দিকে কি দেওয়া আছে সেটা না দেখে তোরা প্লাস মাইনাস খোঁজার চেষ্টা কর। আমরা জানি অক্সিজেন হাইলি ইলেকট্রোনেগেটিভ, ফলে এটা ডেল মাইনাস হবে, এটা হয়ে যাবে ডেল প্লাস, এটা হয়ে যাবে ডেল প্লাস। হ্যাঁ, তাহলে ডেল প্লাস যেহেতু দুটোর সঙ্গে ইকুয়ালি টানছে, যার জন্য দুটোর মধ্যে যে কোনো একটাতে অ্যাটাক করিয়ে দিই। এটা প্লাস আছে, এটা এখানে অ্যাটাক করিয়ে দিই, তাহলে এখানে যদি অ্যাটাক করাই এই বলটা ভেঙে দিয়ে এই অক্সিজেনের মাথায়। চল তাহলে লিখবো কি, এইটা ছিল এখানে অ্যাটাক করালাম, আর এইটাতে অ্যাটাক করালাম CH2, তারপরে এটার সঙ্গে এটা লেগে আছে CH2, আর এখানে হয়ে গেছে O মাইনাস, মাইনাসের সঙ্গে তোরা জানিস MgX অংশটুকু লেগে থাকে। এখানে জল দিয়ে দে, তাহলে আমরা পেয়ে যাব আর CH2CH2OH। এটা কি অ্যালকোহল পেলাম, কিন্তু এই অ্যালকোহলটার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, দেখ ছিল একটা, তারপর দুটো কার্বন পর কিন্তু OH2টা লাগাচ্ছে। তোদের এটা খুব কনভার্সনটা আসে, বলবে কি করে তুমি CH3Cl থেকে CH3CH2CH2OH তৈরি করবে বলো। তাহলে এটার আগে গ্রিগনার রিয়েজেন্ট তৈরি করে নেবে, করে নিয়ে RMgX আকারে পেয়ে গেলাম, আর এটা দিয়ে দে, তাহলে হয়ে যাবে। এই জায়গাটা আরো ক্লিয়ার করার জন্য আমি একটা আর এক্সাম্পল দিই। ধর এরকম দেওয়া আছে, আমি এই CH2টা সমপ্রকৃতির আছে, আমি অসম দিয়ে দিলাম, আর CH2 ও এরকম দিলাম। ক্লিয়ার? তাহলে এখানেও আমি প্লাস মাইনাস খুঁজ, এইটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস, এটাও ডেল প্লাস। এইবার খেয়াল কর, আমরা জানি মাইনাস প্লাসকে অ্যাটাক করবে, তাহলে প্লাস তো দুই জায়গায়, এখানে আছে এখানে আছে, প্লাস ডেনসিটিটা কোথায় বেশি হাই আছে দেখো। আমরা জানি এখানে আর মানে প্লাস আইফেক্ট গ্রুপ, প্লাস আইফেক্ট গ্রুপের কাজ হলো ইলেকট্রন ক্লাউড দিয়ে দেওয়া। এখানে যদি দিয়ে দেয় এই কার্বনকে, তাহলে দেখতে পাবো এর ডেফিসিয়েন্সিটা কমে যাবে, প্লাস চার্জ ডেনসিটিটা কমে যাচ্ছে, কিন্তু উল্টো দিকে আর গ্রুপ না থাকার জন্য এর ডেনসিটিটা তুলনামূলকভাবে প্লাস চার্জ ডেনসিটিটা এটার তুলনায় বেশি হচ্ছে, যার জন্য RMgX যখন অ্যাটাক করবে আরটা, তখন এই কার্বন অ্যাটাক করবে। নিশ্চিত বুঝতে পারছি? তাহলে আমরা শুরু করি। এবার এইটা যখন এখানে অ্যাটাক করছে, তখন আমরা কি লিখব, এই আরটা এখানে লাগিয়ে দিচ্ছি, এই বনটা ভেঙে এখানে চলে গেল, তাই না? এইটা এখানে লাগাচ্ছি, আর এটা হয়ে গেল CH2, এই CH2-র সঙ্গে এই কার্বন আছে CH, আর এটা তার সঙ্গে লেগে আছে O, এর সঙ্গে লেগে আছে MgX। এইখানে জল দিয়ে দে, তাহলে আমরা পেয়ে যাব আর CH2 CHROH। আমি তো আর দিয়ে দেখালাম, তোদের বইয়ে তো পরীক্ষায় আর দিয়ে তো আসবে না, প্র্যাকটিস করতে হবে। এখানে CH3 থাকতে পারে, কিংবা বেনজিন থাকতে পারে, যা থাকুক তোরা খেয়াল রাখবি, ওইগুলোকে আমি আর দিয়ে দেখাচ্ছি। কারণ এক্সাম্পল যদি ভেঙে ভেঙে দেখাই তো আরও প্রচুর সময় লাগবে, আমরা আর দিয়ে দেখাচ্ছি। তো এটা একটা কি পেলাম, অ্যালকোহল অংশটুকুই যাচ্ছি। এবার আমরা আসি অ্যাসিড কী করে করবো। অ্যাসিড, আমরা অ্যাসিড গ্রুপ কোনটাকে বুঝি, এইখানে আর COOH নিয়ে আসতে চাইছি, COOH। এই অ্যাসিড গ্রুপটা কী করে আমরা রাখবো দেখাচ্ছি। কিচ্ছু না, আমি এখানে কার্বন ডাই অক্সাইড দিলাম, কার্বন ডাই অক্সাইড। তাহলে খেয়াল কর, এই জায়গাটার মধ্যে প্লাস আর মাইনাস খোঁজার চেষ্টা কর। কার্বন হচ্ছে ডেল প্লাস, অক্সিজেন হচ্ছে ডেল মাইনাস, অক্সিজেন হচ্ছে ডেল মাইনাস। অক্সিজেন যদি ডেল মাইনাস হয়, এই আরটা কাকে অ্যাটাক করবে, এটাকে যদি অ্যাটাক করে, এইখানে এইটা অ্যাটাক করলো কার্বনকে, কার্বনকে যে অ্যাটাক করেছে এই বন্ডটা ব্রেক করে অক্সিজেনের মাথায় যাবে। তাহলে আমরা আরটাকে লিখলাম কার্বনের সঙ্গে আর
সি, এই যে সি, এইদিকে ডাবল বন্ড আছে, আমি এটা উপরে বা নিচে দিয়ে দিলাম, উপরে দিয়ে দিলাম, এইটা বন্ডটা উপরে দিলাম, আর এইটা এদিকে দিয়ে দিলাম। ও মাইনাস আকারে আছে, মাইনাসের সঙ্গে কে লাগবে? এমজিএক্স, এমজিএক্স দিয়ে দেয়। এইখানে এবার জল দেয়, জল জল দিলে তোরা জানিস জলের এইচ প্লাস এটার সঙ্গে যুক্ত হয়ে যাবে, আমরা পেয়ে যাবো আর সি ও ও এইচ, অ্যাসিড পেয়ে গেলে। ক্লিয়ার? আর সি ও ও এইচ, এইরকম করে আমরা যদি আর সি এন নিই, আর সি এন নিলে কি প্রোডাক্ট পাবো আমি দেখাচ্ছি। আর এনএইচ টু নিই তাহলে কি পাবো, বা আর এনএইচ নিই তখন কি পাবো আমরা দেখাচ্ছি। আমরা এখন পর্যন্ত অ্যালকোহল, অ্যাসিড, অ্যালকেন এই তিনটা বিষয় জানলাম। এরপরে আমরা জানবো অ্যালডিহাইড বা কিটোন আমরা কি করে তৈরি করব, একটু খেয়াল কর। HCOOET এটা যদি দিই, ইটি বলতে C2H5 গ্রুপ, এই গ্রুপটা যদি নিই তাহলে এইখানে আমরা কি যৌগটা পাবো একটু খেয়াল কর। এটা হচ্ছে বেটা লিভিং গ্রুপ। আমরা অ্যালডিহাইড এবং কিটোন এবং কিছু গুরুত্বপূর্ণ অংশ টাইম শর্ট করার জন্য আগে লিখে রাখলাম, লিখে রেখে বোঝাচ্ছি। যেমন দেখ, আমরা এবার অ্যালডিহাইড বা কিটোন তৈরি করব, তাহলে অ্যালডিহাইড কিটোন তৈরি করার ক্ষেত্রে কি করব, আমরা জানি এটা আর হচ্ছে মাইনাস হিসাবে থাকে। যদি এইরকম স্টার নিতাম, হ্যাঁ, HCOOET, ইটি জানি, ইটি হচ্ছে ইথাইল গ্রুপ, তাহলে এই HCOET যদি নিই তাহলে এখানে হচ্ছে কার্বন প্লাসে অ্যাটাক করবে আর মাইনাসটা, আর মাইনাস এখানে যে অ্যাটাক করবে এই বন্ডটা ভেঙে এখানে চলে যাবে, আর এইটা যেহেতু মাইনাস হচ্ছে ওই মাইনাস অংশের সঙ্গে OMgX যুক্ত হয়ে যাবে, দিয়ে যে প্রোডাক্টটা পেলাম তাতে যদি জল দিই তখন OH এই বন্ডটা ডাবল বন্ডে কনফার্মেশন হয়ে এটা ব্রেক করে বেরিয়ে যাবে। এই শেষ অংশটুকু আমরা এই 2OH MgX OH এবং RCHO অ্যালডিহাইড আমরা পেয়ে যাব। ফর্মাল এই অ্যাসিটালডিহাইড, এটা যদি CH3 নিই তাহলে এটা হয়ে যাবে অ্যাসিটালডিহাইড, এটা যদি বেনজিন নিই তাহলে এটা হয়ে যাবে বেনজালডিহাইড। এরকম করে অ্যালিফেটিক, অ্যারোমেটিক, অ্যালডিহাইড আমরা তৈরি করতে পারছি। এই ক্ষেত্রে যদি দেখি, যদি এইচ এর জায়গায় আর গ্রুপটা লিখে নিই, আর যে কোনো গ্রুপ CH3 হতে পারে বা বেনজিন হতে পারে, তখন যে স্টারটা নেব, স্টারের সাপেক্ষে গ্রিগনার বিকারকের বিক্রিয়ায় আমরা অ্যাসিটোন পেয়ে যাচ্ছি। ক্রিয়া কৌশল একই, আর বলছি না, অ্যাসিটোন পাবো এবং তার সঙ্গে সাইড প্রোডাক্ট যা পাচ্ছি। এইখানে একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, দেখ, RMgX এর সঙ্গে যদি RCOCl নেই, এটা যদি CH3 গ্রুপ হয় তখন এই যৌগটার নাম বলা হয় অ্যাসিটাল ক্লোরাইড। তাহলে অ্যাসিটাল ক্লোরাইড নিই তখন এইখানে যে অ্যাটাক করবে এই বলটা এখানে যাবে, OMgX হবে, যখনই জল দিলাম OH-টা যখন ডাবল বন্ডে কনফার্মেশন হবে Cl-টা বেরিয়ে চলে যাবে, তখন আমরা এইখানে Cl এর পরিবর্তে এই জায়গায় RCOR পেয়ে যাব। এই হচ্ছে আমাদের কিটোন। যদি কোথাও মেকানিজমের সমস্যা হয় আমাকে SMS করবি, হোয়াটসঅ্যাপে বলবে, আমি লিখে দেখিয়ে দিব। আবার এখানে যেমন Cl নিই, যদি এক মলিকুল নিই তাহলে একটা Cl বেরোবে, তখন আমরা পেয়ে যাবো RCOCl। যদি 2 মলিকুল RMgX নিই তখন দুটো Cl বের করে দিয়ে আমরা অ্যাসিটোন পেয়ে যাব। তাহলে মজার বিষয় দেখ, এখান থেকে RCOCl তৈরি করতে পারছি, RCORও করতে পারছি। আরও একটা যদি অ্যামিন তৈরি করতে চাই তাহলে এখানে খেয়াল কর, ClNH2 রিয়েজেন্টটা নেব, ক্লোরোঅ্যামিন, তাহলে এই জায়গাটাকে আমরা বলবো RNH2 পেয়ে যাব। ক্লোরো সায়ানাইড যদি গ্রুপ নেই ClCN, তখন আমরা পেয়ে যাবো RCN। এইভাবে আমরা অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড বিভিন্ন রকমের যৌগগুলো তৈরি করতে পারবো। এরপরে আমরা চলে আসছি আর যে দুটো ধাতুর কথা আমি বলেছিলাম, লেড আর সোডিয়াম, তাদের বিক্রিয়াগুলো বলবো। আগে সোডিয়ামটা বলে নিই। সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া, রিয়েজেন্ট সোডিয়াম ইন ড্রাই ইথার। বিক্রিয়কগুলোর প্রকৃতির উপর ভিত্তি করে এটা 3টা নাম আছে, বিজ্ঞানীর 3টা নামের আছে। প্রথমে এটা আমরা বলছি উর্জ বা ভাজ বিক্রিয়া, উর্জ বা ভাজ বিক্রিয়া।
ভার্জ বিক্রিয়া কি, এখানে বলছি যদি অ্যালিফেটিক হ্যালাইড হয়, অ্যালিফেটিক অর্থাৎ যেমন ধর CH3Cl বা C2H5Cl, এগুলোকে জেনারেলি আমরা RCl লিখছি। RCl যদি নিই, সোডিয়াম ইথারের উপস্থিতিতে যদি বিক্রিয়া করায়, 2 মলিকুলস RCl সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় Cl বেরিয়ে যাবে 2NaCl আকারে, আর এটা হয়ে যাবে আর। এক্সাম্পল হিসাবে একটু মেকানিজমটা দেখে দিই কিভাবে হচ্ছে। যেমন CH3Cl আর এক সোডিয়াম আর এক মলিকুল Cl CH3, কি হয়, এই Cl গুলো বেরিয়ে যাবে, এখানকার CH3 এখানকার CH3 যুক্ত হয়ে যাবে ইথিলিন। এইখানে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যদি আমরা দুই রকমের অ্যালিফেটিক হ্যালাইড নিই, তার ক্ষেত্রে কিন্তু ভার্জ বিক্রিয়াটা অ্যাপ্লিকেবল নয়। অর্থাৎ আমি ধর এক মলিকুল CH3Cl নিলাম আর এক মলিকুল এখানে ClC2H5 নিলাম এবং সোডিয়াম নিলাম, তাহলে এর ক্ষেত্রে প্রোডাক্টটা হওয়া উচিত ছিল এরকম CH3CH2CH3, বলছে এই প্রোডাক্টটা খুবই কম হয়। এই জন্য ভার্জের বিক্রিয়াতে একাধিক রকমের হ্যালাইড নেওয়া যায় না, এক রকমের হ্যালাইড নিয়ে বিক্রিয়াটা করতে হয়। এর কারণ হচ্ছে যখনই আমরা একাধিক রকমের হ্যালাইড নেব, তখন এটা ফ্রি রেডিক্যাল পাথে যেহেতু ভাঙে, বিভিন্ন রকমের প্রোডাক্ট দেয়। যেমন এইটা যে Cl CH2CH3 আমি লিখেছি, বলছি এখানেও ভাঙতে পারে, এখানকার সঙ্গে এটা যদি যুক্ত হয়, তাহলে আমরা আবার এটার সঙ্গে সঙ্গে CH3CH3 এই প্রোডাক্টও পাবো। আবার এটার সঙ্গে যদি এখানে ভাঙে, তাহলে এটার সঙ্গে এটার অংশকে পেয়ে গেলাম CH3CH2Cl বা CH2, তাই না? তো এই রকম মিক্সার অফ প্রোডাক্ট পাওয়া যায়, যার জন্য একাধিক রকমের হ্যালাইড এখানে নেওয়া হয় না, কেবল RCl এক রকমের হ্যালাইডের সঙ্গে সোডিয়াম ইথারের বিক্রিয়ায় প্রোডাক্টটা হয়। তো এটা হচ্ছে ভার্জের বিক্রিয়া, যেটা অ্যালিফেটিকের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক সোডিয়াম ইথার এই রিয়েজেন্টটাই ব্যবহার করা হয় যদি অ্যারোমেটিক যৌগটা আমরা নিই, তখন বিজ্ঞানী ভিটিক এই বিক্রিয়াটা দেখিয়েছিল বলে তার নাম অনুসারে সেই বিক্রিয়াটাকে বলা হয় ভিটিক বিক্রিয়া। কি, রিয়েজেন্ট একটাই সোডিয়াম ইথার, কিন্তু বিক্রিয়ার নাম ভিটিক। যখনই ভিটিক বলবে তোরা কিন্তু খেয়াল রাখবি সেটা অ্যারোমেটিকের ক্ষেত্রে প্রযোজ্য। আর এক্সি লিখবো, কিন্তু আরটা এখানে হয়ে যাবে অ্যারোমেটিক। এক্সাম্পল হিসাবে আর এক্স এর জায়গায় Cl যদি নিই, তাহলে বেঞ্জাইল ক্লোরাইড আর একটা বেঞ্জাইল ক্লোরাইড সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় Cl বেরিয়ে যাবে, দুটো যুক্ত হয়ে এরকম তৈরি করবে। এই বিক্রিয়াটাকে আমরা বলি ভিটিক বিক্রিয়া। ঠিক মাথায় থাকবে, এইটাও এইভাবে আমরা বিভিন্ন রকমের যৌগ তৈরি করতে পারছি। আবার যদি আমরা একটা অ্যারোমেটিক হ্যালাইড Cl আর একটা অ্যালিফেটিক হ্যালাইড নিই Cl, সেটাও যদি সোডিয়াম ড্রাই ইথারের উপস্থিতিতে বিক্রিয়া করায়, তখন সেই বিক্রিয়াটার নাম বলা হয় উর্জ ভিটিক বিক্রিয়া। কি বললাম? উর্জ ভিটিক বিক্রিয়া। ঠিক, উর্জ ভিটিক বিক্রিয়া। তখন এখানকার Cl বেরিয়ে যাবে, দিয়ে এরকম বেঞ্জিনের সঙ্গে CH3 গ্রুপ যুক্ত হয়ে যাবে। অর্থাৎ অ্যারোমেটিক এবং অ্যালিফেটিক যখন বিক্রিয়ায় সোডিয়াম ড্রাই ইথারের উপস্থিতিতে ঘটবে, তখন সেটাকে আমরা বলবো উর্জ ভিটিক বিক্রিয়া। মনে থাকবে, এটা ছিল আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এরপরে চলে যাব আমরা আর একটা বিক্রিয়া আছে, যেটাকে আমরা বলি সাধারণত লেডের সঙ্গে বিক্রিয়া। লেডের সঙ্গে বিক্রিয়াটা কি, লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে C2H5Cl এর 4 ইথাইল ক্লোরাইড এর সঙ্গে যদি লেড আমরা বিক্রিয়া করাই, তখন লেড টেট্রা ইথাইল কম্পাউন্ড তৈরি হয় C2H5.4 4 প্লাস PbCl2 আকারে চলে যাবে। NaCl এর সামান্য পরিমাণ Na কিন্তু নেওয়া হয়। তো এইভাবে যে প্রোডাক্টটা পাবো সেটা লেডের সঙ্গে বিক্রিয়া আমরা পাই। লেড কি কাজে ব্যবহার করা হয়? সাধারণত
ট্র্যাকিং এর ক্ষেত্রে যেমন মোটর সাইকেলে আমরা যে পেট্রোল ব্যবহার করি, তখন খালি পেট্রোল যদি থাকে তখন মাঝে মধ্যে জার্কিনের পর একটা ধাক্কা লাগবে গাড়ি চলার সময়, তেলটা ঠিকঠাক সাপ্লাই না হলে। এই লেডটা যদি দিই সেই ধাক্কাটা লাগে না। এই হচ্ছে কাজ। আজকের মতো এইটুকুই। পরবর্তী অংশ আবার তোদের অ্যাজ ইউজুয়াল ক্লাস হিসাবে নেব। ঠিক আছে।